নমস্কার। নমস্কার স্যার। ম্যাডাম কেমন আছেন? তো সবাইকে শুভ সকাল। নমস্কার স্যার। সকল উপস্থিতি, হ্যাঁ শুভ সকাল, নমস্কার। নমস্কার স্যার। আমরা একটু পিছিয়ে আছি, কিন্তু যে শুধু নিউমারোলজির ক্লাস হচ্ছে, পামিস্ট্রির কোনো ক্লাস হচ্ছে না। তো আজকে আয়োজন করছি কিন্তু পামিস্ট্রির উপরে ক্লাস হবে। পামিস্ট্রির উপরে আপনারা একটি মাত্র ক্লাস পেয়েছেন। তো আজকে হবে অনলাইন জ্যোতিষ শিক্ষা হস্তরেখা কিভাবে বিচার করতে হয়। তো প্রত্যেককে দুটো করে হাত এগিয়ে নিন খাতার উপরে। হ্যাঁ ধন্যবাদ। সুবল মালাকার, খুব সুন্দর। দেখেন হয়েছে আপনাদের হাত আঁকা? হ্যাঁ স্যার। বোর্ড কি দেখা যাচ্ছে? দেখেন এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার দুটি হাত অঙ্কিত আছে। তো 1 নাম্বার হাতে দেখেন, এটাকে আমরা আয়ু রেখা বলবো। বৃদ্ধাঙ্গুলের গোড়া থেকে মণিবন্ধ পর্যন্ত যে রেখা আসবে এটা আয়ু রেখা। হাতের মাঝখানে যে রেখাটা থাকবে এটা শিরোরেখা। নামগুলো আপনারা লিখে নিতে পারেন যে মাঝখানের রেখাটি শিরোরেখা, অনেকে মস্তিষ্ক রেখাও বলে। তো শিরোরেখাকে মস্তিষ্ক রেখা বলাই যাবে। আর উপরে যে রেখাটি এটা হৃদয় রেখা। এই তিনটি রেখা সাধারণত হাতে থাকে। প্রায় দেখা যায় যে 95 থেকে 99% লোকের হাতে কিন্তু এই তিনটি রেখা থাকে। তার সঙ্গে 2 নাম্বার হাতে একটু লক্ষ্য করুন, দেখেন শুধু আয়ু রেখা আছে, আর এটিকে শিরোরেখা ধরবেন না হৃদয় রেখা ধরবেন কিছুই কিন্তু বোঝা যায় না। তো এমন একটা রেখা থাকে যে এটাকে হৃদয় রেখাও ধরা যায় না, শিরোরেখাও ধরা যায় না, শুধুমাত্র দুটো রেখা থাকে। এটা শতকরা 1, 2 বা 3% থাকে। তো এই রেখাকে আমরা কি ধরবো, এটা কিন্তু একটা প্রশ্ন আপনাদের, যে যখন শুধু আয়ু রেখা আর হৃদয় রেখা শিরোরেখা মিলে একটি রেখা থাকবে, এটাকে আমরা কি ধরবো, এর একটা প্রশ্ন আপনারা লিখে রাখেন। যে শুধুমাত্র আয়ু রেখা এবং হৃদয় রেখা বা শিরোরেখা দুটি রেখা মিলে যদি একটি রেখা থাকে, তাহলে সেই রেখাটিকে আমরা হৃদয় রেখা ধরবো না শিরোরেখা ধরবো, এটি হচ্ছে একটা প্রশ্ন। তো তারপরে কিন্তু দেখতে হবে, এই তিনটি রেখাকে আমরা সচরাচর কিন্তু সবাই চিনি, যে আয়ু রেখা বৃদ্ধাঙ্গুলির গোড়ায় থাকবে, হাতের মাঝখানে রেখা থাকবে এটি শিরোরেখা, আর উপরেরটি হৃদয় রেখা। এটা আমরা সচরাচর সবাই চিনি। তো এই কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় বুধের ক্ষেত্রে আরো এক বা একের অধিক রেখা থাকতে পারে। এই রেখাকে কিন্তু বিবাহ রেখা বলা হয় বা বিবাহ বিচার করা হয় এই রেখা থেকে। কনিষ্ঠ আঙ্গুল এবং হৃদয় রেখার, কনিষ্ঠ আঙ্গুলের গোড়া বা মূল, আর সেখান থেকে হৃদয় রেখার উপরে এর মাঝখানে যদি এক বা একাধিক বা ততোধিক রেখা থাকে, যে রেখাগুলোই থাকবে সব বিবাহ রেখা বলে মানতে হবে বা জানতে হবে। এটা দিয়ে বিবাহ বিচার করা হবে। এবার শুক্রর ক্ষেত্রকে দুই ভাগে ভাগ করব। বৃদ্ধাঙ্গুলের গোড়ার পর থেকে বৃদ্ধাঙ্গুলের গোড়ার কর থেকে মণিবন্ধ পর্যন্ত যে জায়গাটা আছে এটিকে দুই ভাগে ভাগ করা হবে, ঠিক মিডিল বরাবর দুই ভাগে ভাগ করে
প্রথম ভাগে যে ঊর্ধ্বগামী রেখা থাকবে এক অধিক বা 5টা 7টা 10টাও থাকতে পারে, কখনো দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে। এ থেকে কিন্তু আমরা ভাই বোন বিচার করব যে তাদের ভাই বোন কয়জন হবে। এখানে যে কয়টা বিশেষ রেখা মানে স্পষ্ট রেখা থাকবে সেগুলোকে ভাই ধরা হবে, যেগুলো একটু অস্পষ্ট বা একটু ছোট আকারে থাকবে সেগুলোকে বোন ধরা হবে। অর্থাৎ এই বিদ্যাঙ্গুলের মূল পর্ব আর মণিবন্ধ পর্যন্ত এর মাঝখানে ভাগ করব। মাঝখানে ভাগ করার পরে ঠিক আয়ুরেখার আগ মুহূর্ত পর্যন্ত মানে মণিবন্ধের আগে যে ঊর্ধ্বগামী রেখাগুলো থাকবে এগুলো থেকে ভাই বোন বিচার করব। এইবার তাহলে প্রশ্ন হচ্ছে যে বৃত্তাঙ্গুলির উপরের অংশে যে রেখা থাকবে সেগুলো দিয়ে কি বিচার করব। এখানে কিন্তু একের অধিক রেখা থাকতে পারে, একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে। হ্যাঁ নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, আপনার উপস্থিতি না হলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়, আপনি আর স্বপন চক্রবর্তী বাবু। আমি খুব অসুস্থতার ভিতরে আছি, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই বৃত্তাঙ্গুলের গোড়ায় যে একের অধিক রেখা থাকবে একে কিন্তু প্রভাব রেখা বলা হবে। অর্থাৎ সেই জাতক বা জাতিকার প্রভাব প্রতিপত্তি কতটা, মানে সে কতটা শক্তিশালী, কতটা প্রভাবপূর্ণ বা কতটা সে তার নিজের প্রভাব বিস্তার করতে পারবে অপরের। প্রভাব কতটা বিস্তার করতে পারবে, প্রভাব যদি বিস্তার না করতে পারে তাহলে সেই লোকটা কিন্তু টিকে থাকা তার জন্য খুব কঠিন। মানে ক্ষমতা যদি বহিঃপ্রকাশ না ঘটানো যায় বা প্রভাব বিস্তার যদি না করা যায় তাহলে কিন্তু টিকে থাকা খুব কঠিন। তো সেই প্রভাব প্রতিপত্তি কতটা এটা বিচার করা হবে কিন্তু বৃত্তাঙ্গুলির গোড়ায় যে ঠিক গোড়ার মূল থেকে শুক্রের ক্ষেত্রের মিডিলের উপরের অংশটায় যে রেখা থাকবে এটা প্রভাব রেখা বলে মানতে হবে বা জানতে হবে। প্রেসিডেন্ট স্যার শুভ সকাল। সকাল। আমাদের ক্লাস শুরু করতে 9:30 বেজে গেছে আজকে। আচ্ছা যাই হোক, চলবে। আচ্ছা, তো এইবার আর কোথায় কোথায় রেখা থাকতে পারে। এবার কিন্তু ভাগ্য রেখা বলে যেটা থাকে সেটি কিন্তু আয়ু রেখা থেকে সোজা উঠতে পারে, কখনো মণিবন্ধন থেকে উঠতে পারে, কখনো আবার চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠতে পারে। এভাবে আপনারা রেখা এঁকে নিন, একে ভাগ্য রেখা বলবে। অর্থাৎ আয়ু রেখার ঊর্ধ্বগামী যে কোনো রেখাকে ভাগ্য রেখা বলা হবে। মণিবন্ধ থেকে কোন রেখা উঠে যদি শনির ক্ষেত্রে, বৃহস্পতির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে যায় এগুলোকেও ভাগ্য রেখা বলা হবে। আবার চন্দ্র ক্ষেত্র থেকে কোন রেখা উঠে যদি ঊর্ধ্বগামী হয়ে শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র বা বৃহস্পতির ক্ষেত্রে যায় এটাও কিন্তু ভাগ্য রেখা বলা হবে। আপনাদের দেখা যাচ্ছে কিনা দেখুন, না হলে লাল কালি বাদ দিয়ে কি কালো কালি দিব কিনা। কালো কালি দিলে ভালো হয়, একটু পরিষ্কার দেখা যায়। কিন্তু হাতটা আঁকা আছে তো কালো কালি দিয়ে, এই জন্য লাল কালি দিয়ে দেখাচ্ছিলাম। হাতটাই আগে লাল কালি দিয়ে আঁকতে হতো। আচ্ছা, ওই পাশের হাতটা লাল কালি দিয়ে এঁকে ফেলি। তো এই যে ঊর্ধ্বগামী যে রেখাই উঠুক না কেন মণিবন্ধ থেকে, এটাকে ভাগ্য রেখা ধরা হবে এবং আয়ু রেখা থেকে উঠলেও কিন্তু ভাগ্য রেখা ধরা হবে। তাছাড়া আরো কিছু রেখা কিন্তু আমাদের পেন্সিল আছে, হাতে দেখা যাবে, যেমন পেন্সিল আছে দোকানে। তর্জনী আঙ্গুলের থাকলে তো গোড়ায় দিয়ে পাঠান, আমি থেকে ক্লাসে হবে। বসে যে পেন্সিলের দরকার পড়ে। দেখেন এ তাই
ঘরে এথায় এথায় সুবল মালাকার আপনি একটু মিউট করুন। দেখুন এই 2 নাম্বার হাতের দিকে লক্ষ্য করুন। ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ায় ঠিক মানে ঊর্ধ্বচন্দ্র আকারে যে রেখাটি থাকবে এই রেখাটিকে সলোমন রিং বা সলোমন বন্ধনী বলা হয়। সলোমন রিং বা সলোমন বন্ধনী দেখেন বোঝা যায় কিনা, এভাবে থাকবে। দেখছেন, এটার নাম লিখে নিন সলোমন রিং বা সলোমন বন্ধনী। এইবার মিডিল ফিঙ্গারের গোড়ায় আরেকটি রেখা থাকতে পারে এভাবে গোল আকারে। হাতের মাঝখানের আঙ্গুলের গোড়ায় এভাবে গোল আকারে থাকতে পারে, এটাকে শনি বন্ধনী বলা হবে। ঠিক এভাবে এইবার এই কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর থেকে ঠিক শনির ক্ষেত্রে এই ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের মাঝ বরাবর পর্যন্ত আরেকটি রাউন্ড রেখা কিন্তু থাকতে পারে, একেবারে এই পর্যন্ত। দেখেন বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। ধরেন এই শনি বন্ধনী ঠিক এভাবে এই কনিষ্ঠ আঙ্গুল এবং অনামিকা আঙ্গুলের মাঝ থেকে এইবার শুক্র বন্ধনী যাওয়ার পরে তারপরে আসবো আমাদের গুরুত্বপূর্ণ কি কি রেখা বিচার করা লাগতে পারে। ধরেন আয়ু রেখার অনুগামী রেখা থাকে যেটাকে আমরা মার্শাল রেখা বলি। ঠিক আয়ু রেখা বরাবর আরেকটি রেখা অঙ্কিত থাকে অনেক সময় অনেকের হাতে, এটাকে মার্শাল রেখা বলবো বা আয়ু রেখার অনুগামী রেখা বলবো। আয়ু রেখা বরাবর নিচের দিকে একেবারে নেমে আসবে শুক্রের ক্ষেত্রের ভিতর থেকে, মানে ভিতর পাশে থাকবে, বাহির পাশে নয়। এই শুক্রের ক্ষেত্রের বাহিরের দিকে থাকবে, অর্থাৎ এভাবে থাকবে। এই দেখেন বোঝা যায়? হ্যাঁ স্যার, বুঝা যাচ্ছে। আচ্ছা, তো এভাবে এটাকে বলা হবে মার্শাল রেখা, কখনো কখনো আয়ু রেখার অনুগামী রেখা বলা হবে। এইবার কোন জাতক জাতিকার হাতে কিন্তু একাধিক শিরোরেখাও থাকতে পারে, একের অধিক শিরোরেখা থাকতে পারে। তো এটা শিরোরেখাই হবে, অর্থাৎ একের অধিক শিরোরেখা, একের অধিক ভাগ্য রেখা, একের অধিক রবি রেখা। এইবার রবি রেখা কোথায় থাকবে? অনামিকা আঙ্গুলের গোড়ায়। অনামিকা আঙ্গুলের গোড়া থেকে হৃদয় রেখা পর্যন্ত, কখনো হৃদয় রেখাকে ভেদ করে ভাগ্য রেখায় আসতে পারে, কখনো একেবারে মণিবন্ধেও নেমে আসতে পারে। অর্থাৎ রবির ক্ষেত্রে অনামিকা আঙ্গুলের গোড়ায়, গোড়া থেকে শুরু করে যত নিচে যেদিকেই আসুক না কেন ওই রেখাটি রবি রেখা বলে গণ্য হবে। দাদা আপনি লাগান না, আপনি লাগান তাতে সমস্যা। তো এই যে রেখাটি যেমন থাকুক না কেন এটা রবি রেখা হবে। এইবার হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে আয়ু রেখা বা ভাগ্য রেখা থেকে, বিশেষ করে আয়ু রেখা থেকে চন্দ্রের ক্ষেত্রে একের অধিক রেখা থাকতে পারে, এটাকে ভ্রমণ রেখা বা বিদেশ গমন রেখা বলবে। ঠিক এই চন্দ্রের ক্ষেত্রে এভাবে আড়াআড়ি রেখা থাকবে, এভাবে। বুঝতে পারছেন? এটাকে বিদেশ ভ্রমণ রেখা বা ভ্রমণ রেখা বলা হবে। না টেবিল ফ্যানটা নেই, এজন্য তো কষ্ট।
আমাদের এখানে কোনো ফ্যানের কারবার নেই। এইবার একটি রেখা চেনা খুব কষ্ট, এই রেখাটা খুব সূক্ষ্মভাবে মনোযোগ দিতে হবে। এখানে এই বুধের ক্ষেত্র থেকে কোন রেখা যদি ভাগ্য রেখায় মিলিত হয়, বুধের ক্ষেত্র মানে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় এই বিবাহ রেখার নিচে থেকে কোন রেখা এসে যদি ভাগ্য রেখায় মিলিত হয়, এটাকে বলবে ব্যবসার রেখা। একটু আপনারা নোট করে রাখবেন যে ভাগ্য রেখায় মিলিত হতে হবে। বুধের ক্ষেত্র থেকে কোন রেখা এসে ভাগ্য রেখায় মিলিত হবে বা ভাগ্য রেখা থেকে কোন রেখা উঠে বুধের ক্ষেত্রে গমন করবে, এটাকে ব্যবসার রেখা বলা হবে। এই যেমন দেখেন, বোঝা যাচ্ছে? ভাগ্য রেখায় মিলিত হতে হবে কিন্তু এটা, বা ভাগ্য রেখা থেকে উঠে বুধের ক্ষেত্রে যেতে হবে। এটা কোনো ক্রমেই অন্য রেখায় মিলিত হলে ব্যবসার রেখা বলবে না। অন্য রেখা বলতে আর একটু লম্বা হয়ে যদি এই রেখাটা আয়ু রেখায় মিলিত হয়ে যায়, এই দেখুন এই লম্বা করে আয়ু রেখায় মিলিত করে দিলাম, অর্থাৎ এই যে পরের অংশ, এই ব্লু কালিতে আপনারা লক্ষ্য করুন, এই যে পরের অংশ যদি মিলিত হয়, মোটা করে দেখানো হচ্ছে, তাহলে কিন্তু স্বাস্থ্য রেখা হয়ে যাবে। অর্থাৎ আয়ু রেখায় মিলিত হলে বুধের ক্ষেত্র থেকে কোন রেখা এসে আয়ু রেখায় যদি মিলিত হয় তখন স্বাস্থ্য রেখা হবে, আর ভাগ্য রেখায় মিলিত হলে তখন ব্যবসার রেখা হবে। এটা কিন্তু আলাদাভাবে বুঝতে হবে যে এই রেখাটি আমরা যেন স্বাস্থ্য রেখা আর ভাগ্য রেখা, স্বাস্থ্য রেখা আর ব্যবসার রেখা বলে একসঙ্গে যেন গুলিয়ে না ফেলি বা মিলিয়ে না ফেলি। এই ব্লু অংশ যদি যুক্ত থাকে তাহলে স্বাস্থ্য রেখা হবে, আর ব্লু অংশ মুক্ত থাকলে তখন ব্যবসার রেখা হবে। চলে গেল। সমস্যা নাই স্যার, দেখা যাচ্ছে স্যার। তো এইবার হচ্ছে শনির ক্ষেত্র থেকে অনেক সময় রেখা নিম্নগামী হয়। এই যেমন রবির ক্ষেত্র থেকে রেখা এসে রবির রেখা হলো, শনির ক্ষেত্র থেকেও কিন্তু অনেক সময় নিম্নগামী রেখা আসে, সেটিকে শনি রেখা বলা হবে। যেমন শনি বন্ধনী লিখেছি, অর্থাৎ মিডিল ফিঙ্গারের মাঝখান থেকে কোনো রেখা যদি নিম্নগামী হয়, অর্থাৎ রেখাটি চিনতে হবে যে রেখার গোড়া যদি এই মানে আঙ্গুলের গোড়ার দিকে মোটা থাকে আর ক্রমাগত নিচের দিকে সরু থাকে, তাহলে বোঝা যাবে এটা শনির রেখা। আবার যদি নিচের দিকে মোটা থেকে উপরের দিকে সরু হয়, তাহলে কিন্তু তখন বুঝতে হবে যে এটি ভাগ্য রেখা। ঠিক কেমন দেখেন, অর্থাৎ এক শনি রেখা কিন্তু কখনো ভাগ্য রেখা হয়ে যেতে পারে, কখনো শনি রেখা হতে পারে। তো শনি রেখা হলে কিন্তু নেগেটিভ ফল দেবে, ভাগ্য রেখা হলে তো পজিটিভ ফল দেবে, এটা তো আমরা জানি বা জেনে ফেলবো। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের, কোথা থেকে উঠছে এটা বোঝার উপায় কি? মূলত আয়ু রেখা কিন্তু এই রাহুর ক্ষেত্র থেকে নিচে নামবে। অনেকের হাতে আয়ু রেখা মাঝ পর্যন্ত থাকে বা অর্ধেক থাকে, কারো বেশি থাকে, কারো মণিবন্ধ ছেদ করে চলে যায়। ও আরো একটু লিখে নিন যে মণিবন্ধে যে রেখা থাকে এই আঁকা বাঁকা, এটাকে মণিবন্ধ রেখা বলে। তো সাধারণত এই কয়েকটি রেখা কিন্তু হাতের রেখায় থাকে। স্যার শনির ক্ষেত্রে যে আপনার মস্তিষ্ক রেখা থেকে শনির দিকে যদি কোনো রেখা যায়, সেটা যদি ভাগ্য রেখা হয় স্যার, একই ক্ষেত্রে রবির ক্ষেত্রেও কি একই বিষয় হবে স্যার? না, তা কিন্তু হবে না।
তাকে কিন্তু হবে না। ও ক্ষেত্রে কিন্তু আর রবি রেখা হয়ে যাবে, ওটা ভাগ্য রেখা হবে না। আর ভাগ্য রেখা হতেও পারে, তার একটা বিশেষ ব্যাপারটা দেখতে হবে যে রেখাটি কোন থেকে আসলো, আমরা সেই জায়গায় কিন্তু যাচ্ছি। আয়ু রেখা নিয়ম হচ্ছে বৃদ্ধাঙ্গুলের গোড়া থেকে রাহুর ক্ষেত্র থেকে নিচেই নামবে, অর্থাৎ যে রেখা যেদিকে মোটা থেকে যে দিকটা সরু থাকবে ধরে নিতে হবে সেই দিক থেকে রেখাটি আসছে। তাহলে এই রেখাটি ভাগ্য রেখা হবে কি? রেখাটি ভাগ্য রেখা না শনি রেখা না রবি রেখা, এটি বোঝার উপায় কি? তর্জনী এবং দুই অঙ্গুলের মধ্যে যদি একটা বন্ধনী হয়েছে সেটাকে কি বলা হয়? তর্জনী এবং মধ্যমার দুটো আঙ্গুল মিলে একটা বন্ধনী। হ্যাঁ স্যার। ঠিক এই মধ্যমা এবং ও এই তোমার হ্যাঁ আমি স্যার। এটা তো একটা ক্লাসেই সব হয়ে যাবে না, আমরা এক একটা করে আগে বুঝি। তাহলে এবার আয়ু রেখা থেকে আমরা বয়স বের করতে পারলাম যে কত বয়স পর্যন্ত তার আয়ু হবে। এবার কিন্তু আমরা আসবো শিরোরেখা থেকে। শিরোরেখার কোন সাইড থেকে আমরা শুরু ধরবো বলেন তো, কেউ বলুন, শুরু কোন সাইডে ধরবো? রাহুর গোড়ার থেকে, রাহু থেকে। হ্যাঁ, রাহুর গোড়া থেকে, ধন্যবাদ। এইবার নিচস্থ এই রেখা মঙ্গলের স্থান থেকে স্যার। ঠিক হাতের মাঝ বরাবর একটি দাগ টানুন, এটাও কিন্তু 120 বছর হবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা এটাকে 4 ভাগে ভাগ করি তাহলে প্রথম ভাগ 30, পরের ভাগ 60, এভাবে আপনারা লিখে দিন। প্রথম ভাগ 30, পরের ভাগ হচ্ছে 60 বছর, পরের ভাগ 90 বছর, তারপরের ভাগ 120 বছর। এইবার আরেকটি কৌশল কিন্তু আছে এখানে, যে শিরোরেখার আয়ু রেখার বয়স একইভাবে নির্ণয় হবে, কিন্তু হৃদয় রেখারটা কিন্তু এইভাবে নির্ণয় হবে না। তো হৃদয় রেখারটা কিভাবে নির্ণয় হবে? হৃদয় রেখারটা নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম আসতে হবে, এই দেখেন, অনামিকা আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুলের মাঝ বরাবর রেখা টেনে হৃদয় রেখা স্পর্শ করলে প্রথম ভাগ 25 বছর। কনিষ্ঠ এবং অনামিকা আঙ্গুলের মাঝ বরাবর হৃদয় রেখায় টেনে আনলে প্রথম ভাগ হবে 25 বছর। দেখছেন? এইবার মিডল ফিঙ্গার এন্ড অনামিকা মানে রিং ফিঙ্গার এর মাঝ বরাবর যদি টেনে আনি তাহলে পরের ভাগ হবে 50 বছর। এই এইবার হচ্ছে শনির আঙ্গুল বরাবর যখন আমরা নিচে টেনে আনবো, শনির আঙ্গুলের মাঝখান, শনির আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল মানে মধ্যমা এবং ইন্ডেক্স, এই দুটি আঙ্গুলের মাঝ বরাবর যখন রেখা টানবো এটা কিন্তু হবে 75 বছর। তো এইখানে কিন্তু আমাদের 120 মানে অনেক বাকি থেকে গেল না। চলুক, যাই হোক, ওজলে মলে যাক, একটু বাতাস লাগতেছে তো। রানিং এসে পরে রানিং এসে বলে বাস ওই
ঠান্ডা লাগবে সে সময় মানে ফায়ার হচ্ছে। হয় আচ্ছা ঠিক আছে, থাক। আগুন জ্বলে যাচ্ছে। তো এইখানে কিন্তু প্রশ্ন থাকছে যে ৭৫ থেকে ১২০ মানে তো অনেক বাকি, তাহলে এই সময়টা কোথায় যাবে? এটি কিন্তু আপনাদের একটা প্রশ্ন থেকে যেতে পারে, থাকতে পারে না? তো হৃদয় রেখায় আমরা কিন্তু ১২০ বছর পাচ্ছি না। এই বাকি যে বৃহস্পতির অংশে যে জায়গাটি আছে, এই অংশে আর ২৫ বছর অর্থাৎ ১০০ বছর, অর্থাৎ ১০০ বছর পরে যে মানুষটি বেঁচে থাকবে ১২০ বছর পর্যন্ত, সেই ব্যক্তিটার হৃদয় মানে তার মন মানসিকতা, তার যে হৃদযন্ত্র বা হৃদয়, আমরা যাকে দিয়ে মানে মানুষের মন বা কি বলবো আবেগ অনুভূতি এইগুলো যেগুলো বিচার করবো হৃদয় রেখা দিয়ে, সেইগুলো ওই সময় গিয়ে আর কাজ করবে না। ওটা যেটা হবে তার যে যেমন গাছ রোপণ করেছে তেমন ফল পাবে, অর্থাৎ সন্তান সন্ততিদের যেমন তৈরি করেছে সেই সন্তান সন্ততিদের দ্বারা ঠিক তেমন পাবে, অথবা স্ত্রীকে যেভাবে সে গড়ে তুলতে পেরেছে স্ত্রীর দ্বারাও তাই পাবে। আবার কেউ যদি না থাকে তখন একা তার যেটা পাওয়ার সে পাবে, এটা আমরা আর বিচার করে যেতে পারবো না। তবে যেতে পারবো যখন হৃদয় রেখার মাথা থেকে, অর্থাৎ এই ৭৫ বছর থেকে কোনো শাখা রেখা বেরোবে, এরপরে লোকটা বেঁচে থাকলে অবশ্যই কিন্তু শাখা রেখা বের হবে। তো সেই শাখা রেখা দিয়ে আমরা বাকি জীবনটা কোন দিকে ধাবিত হবে সেটা বিচার করব। ওখানে একটু লিখে নিন যে ৭৫ বছরের পরে হৃদয় রেখার কোন শাখা রেখা যেটা বের হবে, সেই শাখা রেখা দিয়ে তার মৃত্যুকাল পর্যন্ত তার মন মানসিকতা বা তার আবেগ অনুভূতি সকল কিছু বিচার করা হবে। তাহলে স্যার যদি কারো হৃদয় রেখা না থাকে তাহলে তো স্যার তার মন মানসিকতা খুব একটা ভালো হবে না। হৃদয় রেখা না থাকলে যে হবে না এমন কোন কথা আছে? যার হাত কাটা আছে তার কি হৃদয় নেই? হ্যাঁ স্যার। যার দুটো হাতই কাটা সে এভাবে ধরে ভিক্ষা করে, মানে দুটো হাতই কাটা এভাবে ধরে ভিক্ষা করে বা এভাবে ধরে কাজ করে। এই যে গত ৪-৫ দিন আগে দেখলাম দুটি পা অ্যাক্সিডেন্ট করে কেটে ফেলেছে একেবারে ঠিক ইয়ে থেকে, মানে পা কোমর থেকে বড় জোর যদি থাকে তো ৮ থেকে ১০ ইঞ্চি, এবং তন্ময় বাগচিদের বাড়ির পাশে সে লোক সম্ভবত নাটোরের পাশে কোন জেলা, সৈয়দপুরের ভিতরে পড়েছে আর কি, সৈয়দপুরের ভিতরে এক সাইকেল গ্যারেজওয়ালা বা ভ্যান রিক্সা সারে এক গ্যারেজের লোক, তার পা কোমর থেকে বড় জোর যদি থাকে তো ৬ ইঞ্চি আছে, অ্যাক্সিডেন্টের কারণে কেটে ফেলতে হয়েছে। কিন্তু বয়স বর্তমানে ৬০+। সে ঘরের থেকে বের হয়ে এসে প্রতিদিন কম করে ২০-২৫টা রিক্সা ভ্যান সে সারাই করতেছে। এমনকি সাইকেলের চাকা খোলা দেখালো, এত দ্রুত সে চাকা খুলে ফেলছে যে আমরা পা দিয়ে চেপে ধরে টায়ার খুলতে হয় বা লাগাতে হয়, সে কিন্তু শুধু দুটো হাত দিয়ে টায়ার লাগাচ্ছে এবং খুলছে, এবং নিয়মিত সে কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা যখন সাইকেলের চাকার মানে রিংয়ের টাল ভাঙতাম তখন কিন্তু পা লম্বা করে বসে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হতো, মানে এখনকার সময়ের মতো এরকম যন্ত্র ছিল না। আমরা ছোটবেলায় যখন রিংয়ের টাল ভাঙতাম তো তখন পা সোজা করে মাঝ বরাবর দাঁড়িয়ে দেখতে হতো যে টাল হচ্ছে কিনা। এইবার স্পোক সেই অনুযায়ী এ পাশেরটা টাইট দিতে হবে না ও পাশেরটা টাইট দিতে হবে, এভাবে টাইট দিয়ে দিয়ে তারপরে কিন্তু টাল ভাঙতে হতো। তো উনি এখন একটা রেল পার্টি সাইডে রেখে চাকাটাকে ঘুরলি দিয়ে উনি টাল ভাঙছে।
তো আমাদের সময় রেল পার্টি ছিল না, আমরা ওই হয়তো ইট রাখতাম, তো দুই পাশে দুটো ইট রেখে পা লম্বা করে দিয়ে বসে নিয়ে তখন কিন্তু এই সাইকেলের চাকাটা ভাঙতাম। আর এখন তো অনেক যন্ত্র হয়েছে, যে যন্ত্রের একেবারে মেশিনের গায়ে গায়ে থাকে রিংটা, যাতে টাল হয়েছে কিনা বোঝা যায়, কিন্তু ওই আমাদের ছোটবেলায় কিন্তু তা ছিল না। তো ওই ব্যক্তি সেই ছোটবেলায় ম্যানুয়ালি করতে করতে এখনো ম্যানুয়াল করছে, কিন্তু তার পা নেই। তাহলে কি উনার ভাগ্য নেই? উনি কি উপার্জন করে খাচ্ছে না? আবার যখন হাত থাকবে না, তো আমার জীবনে একটি উদাহরণ যদি দেওয়া হয়, একটি গল্প যদি দেওয়া হয়, তো জীবনে একদিন একটা হরতালের দিন আমার জরুরি প্রয়োজনে সাতক্ষীরা যাওয়ার প্রয়োজন পড়েছিল। সাতক্ষীরা যাওয়া যেহেতু লাগবে, তো আমার হরতাল অথবা বন্ধ এই জাতীয় কিছু হবে, তা আমি সাতক্ষীরা গেছি, আমার পাশের জেলা। তো যাওয়ার সময় আমি ভোরবেলায় রওনা দিছি, তখন গাড়ি আর কোথাও আটকায়নি। আসার পথে কিন্তু প্রতিটা স্টপেজে স্টপেজে মানে গাড়ি আটকে দিচ্ছে, কিন্তু আটকে দিচ্ছে, পরিচয় দিচ্ছি বা হয়তো পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে বলছি, বা রাজনৈতিক নেতা যিনি আছেন, যেহেতু রাজনৈতিক আন্দোলন এটা, তো সাতক্ষীরা যিনি এমপি আছেন বা হয়তো সেই বরাবর সব জায়গায় যোগাযোগ করে গেছি আমার যাওয়া লাগবে। কিন্তু আসতে আসতে ডুমুরিয়া বাজারে এসে, মানে খুলনার ভিতরে, আমার খুলনার মাত্র 10 কিলোমিটার সামনে, ওখানে এসে আমাকে এমন আটকে দিল, আর ওখান থেকে আমি কিন্তু বের হতে পারলাম না। গাড়িটা সাইড করায় দিল, সাইড করায় দিয়ে বললো যে ওখানে রেখে দেন, আসছেন কেন বন্ধের দিন। কিন্তু যে ব্যক্তি বললেন, আমি বললাম যে দেখেন, আপনাদের এই এমপি সাহেবকে ইনফর্ম করা আছে, তাছাড়া সাতক্ষীরা ডিসি সাহেবকে বলা আছে, আমাদের খুলনার পুলিশ সুপার সাহেবকেও বলা আছে, স্যারকে বলেছি, বলে আমার এই জরুরি প্রয়োজনে আসছি। তো বললো তাদের ছাড়াই নিয়ে যেতে বলেন গাড়িকে। তো যে ব্যক্তি বললেন তার বাম হাত, মানে ডান হাতের এই পর্যন্ত আছে, আর বাম হাতটা আছে, তো এই এক হাতওয়ালা গাড়িটা আটকায় দিল। অথচ সারা পথ কিন্তু দু হাতওয়ালা অনেকেই আমাকে ছেড়ে দিল, কিন্তু ওই এক হাতওয়ালা সে কিন্তু আটকায় দিছে, আটকায় দিয়ে সাইড করে রেখে দিছে, গাড়ি উল্টা দিকে ঘুরায়। আমরা যে চলে আসবো তা আসার আর সুযোগ নেই, আর আসতে গেলে ইট মেরে দিলে, ভেঙে দিলে তো কাজ শেষ। বোঝেন তো যে একটা গাড়িতে যদি ইট মারে তাহলে কি অবস্থা হয় সে মালিকের অবস্থা। তো সেখানে চুপ করে বসে থাকতে হলো। বসে থেকে এইবার সর্বপ্রথম ফোন দিলাম ওই ডুমুরিয়ার লোকাল চেয়ারম্যানকে ফোন দিলে শেষে বললো কি যে কে, তা বললাম যে এরকম হাত নেই সে। তারপরে এমপি সাহেবকে ফোন দেওয়া হলো, উনি ধরলেন না, যে আপনাকে তো জানাইছিলাম আমি কিভাবে যাবো, উনি ফোন রিসিভ করলেন না। পরবর্তীতে দেখি কি ব্যাক করলেন আর 5 মিনিট পরে, বলে এই ব্যাপার, ঠিক আছে রাখো দেখি আমি বলতেছি। তারপরে উনি ওই জায়গায় বললেন, তারপরে সেই হাত কাটা লোকটি মানে ইজ্জতের কারণে আমার সামনে আসলো না, সে দূরে থেকে বলতেছে নেতাদের পাওয়ার দেখাও, না নেতাদের পাওয়ার দেখাও, সামনে আর আসে নাই। কিন্তু অন্য লোক বলছে যে আপনারা চলে যান, মানে যাওয়ার অনুমতি দিয়েছে, আর সে দূরে থেকে বলতেছে নেতাদের পাওয়ার দেখাও। তাহলে সেই লোকের ক্ষমতা দেখুন, সে কিন্তু সামনে না এসেও পর্যন্ত ওখানে কুমড়াচ্ছে, অথচ গাড়ি কিন্তু আটকে দিয়েছে। অর্থাৎ হাত না থাকলেও তার ভাগ্য থাকবে, যার ভাগ্য চলে যাবে এমনটি হতে পারে না। তো এইবার বাকি অংশের নোটটা তো করেছেন আপনারা। শাখা রেখা দ্বারা 75 বছরের পরে যাদের জীবন যাবে বা বেঁচে থাকবে তাদের ভাগ্য ওই রেখা থেকে বিচার করা হবে। এইবার রবি রেখা, এই দেখেন রবি রেখার উপরে প্রথমটা হচ্ছে 25 বছর, হৃদয় রেখার উপরে রবি রেখার প্রথম অংশ 25 বছর, রেখার অংশ আর 25 বছর মানে 50 বছর। স্যার রবি রেখার এই যে 25, 50, 75 এগুলো কি স্যার, এটাও কি আয়ু বিচার্য? আয়ু বিচার করা বলা হচ্ছে না এখানে। রবির ধরেন আপনার রবি রেখার কত বছর বয়সে আপনার যশ খ্যাতি সুনাম কর্মের খ্যাতি এগুলো পাবেন, তো এটা বের করতে হবে না আপনাদের? তাহলে রেখাটা যদি আজকে বয়সটা না জেনে নি যে রেখাটির কিভাবে বিচার করব,
রবি রেখাটা যদি এসে হৃদয় রেখা পর্যন্ত থেমে যায়, তাহলে সেই ব্যক্তির 25 বছর পর্যন্ত তার সুনাম যশ খ্যাতি থাকবে। অর্থাৎ 25 বছরে সে ব্যক্তি কি করবে? বড়জোর লেখাপড়া করবে, লেখাপড়া করে তাও তো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি শেষ করতে পারবে না বা মাস্টার্স করতে পারবে না। তো সেই পর্যন্ত সুনাম যশ থেকে তার লাভটা হবে কি? তারপরে তো তার কোনো যশ নেই, খ্যাতি নেই, সুনাম নেই, তো তখন তার জীবন ভাবে অতিবাহিত হবে। অর্থাৎ পরের 25 বছর তার কেমন কাটবে, তারপরের 25 বছর কেমন কাটবে, আর লাস্টের 25 বছর কেমন কাটবে। রবি কতটা সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি কত বছর বয়সে দেবে। শুধু তাই নয়, এই রবি রেখার পাশ থেকেও তো আরো আড়াআড়ি অনেক রেখা বেরোতে পারে, পারে না? এই রবির ক্ষেত্র থেকে বেরোতে পারে, কোন জায়গা থেকে ঊর্ধ্বগামী হতে পারে, কোন জায়গা থেকে বহির্গামী হতে পারে। তাহলে সেই রেখাগুলো কত বছর বয়সে তাকে ওই জায়গাটায় আঘাত করবে বা ওই জায়গাটিতে তাকে পরিপূর্ণ করবে, এটাকে বের করতে হবে না? বুঝছি স্যার। গতকালকে ফেসবুকে একটি পোস্ট দেখলাম যে 1 মগ চাউল দান করতে, মানে 500 গ্রাম চাউল দান করতে যদি 14 জন মানুষের প্রয়োজন হয়, তো এটা হয়তো ইসে আসতে পারে, মানে পরীক্ষায় আসতে পারে, এবার এসএসসি পরীক্ষায়। আপনারা প্রশ্ন হিসেবে লিখে রাখুন। এমন একটা পোস্ট দিয়েছে কোনো এক ব্যক্তি, তো লিখেছে যে 1 মগ চাউল দেওয়ার জন্য, দান করার জন্য যদি 14 জন লোককে প্রয়োজন হয়, তাহলে 10 কেজি চাউল দিতে কতজন লোককে লাগবে? এটা যদিও একটা জোকস, কিন্তু এই যে কত বছর বয়সে সে চাউলটা পাবে আর কত বছর বয়সে চাউলটা দেবে, এটা বের করার জন্য কিন্তু এই বয়সটা এভাবে জানতে হবে। এইবার রবি রেখা যাওয়ার পরে শনি রেখাও কিন্তু ঠিক একই বরাবর, রবি রেখার মতো শনি রেখাও কিন্তু একই বরাবর, একইভাবে রেখে নিন শনি রেখা। প্রথম ভাগ হৃদয় রেখার উপরে 25, শিরোরেখার হৃদয় রেখার মাঝখানে 50, তারপরে হচ্ছে এই যে আয়ু রেখার মিডিল বরাবর 75 এবং 100। এখানে কিন্তু আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে, যে আমাদের গিয়ে শেষ করলাম, বাকিটা শাখা রেখার থেকে বিচার করব। রবি রেখায় 100 বছরে গিয়ে শেষ করলাম, বাকিটা কোথা থেকে বিচার করব, এটি একটি প্রশ্ন, লিখে রাখুন। রবি রেখা 100 বছরে গিয়ে শেষ হলো, যদি 120 বছর পর্যন্ত বিংশোত্তরীতে যায়, তাহলে বাকি 20 বছর কিভাবে বিচার করব, এটাই আরেকটি প্রশ্ন। এইবার শনি রেখাও কিন্তু 4টি ভাগে 100 বছর যাচ্ছে, তো বাকি যে 100 থেকে 120 বছর এই শনি রেখার, এটি কিভাবে বিচার করব, এটা আরেকটি প্রশ্ন। হয়েছে? এবার আসি ভাগ্য রেখা। আরে বাপরে, কারেন্টে আর 16 তারিখ নাকি? আমার কেতুতে শুরু করে দিয়েছে। এইবার দেখেন, ভাগ্য রেখা যদি আয়ু রেখা থেকে ওঠে 1 বা 1-এর অধিক, যেটি হচ্ছে আমাদের দুর্জয় আচার্য প্রশ্ন করেছিলেন, 1-এর অধিক আয়ু রেখা থেকে কোন ভাগ্য রেখা মানে ঊর্ধ্বগামী রেখা যদি ওঠে, তাহলে এই রেখাটা কত বছর বয়স থেকে উঠেছে। যে প্রশ্ন সুবল মালাকার বললেন একটু আগে, যে আমরা এই বয়সগুলো জানবো কেন, এগুলো আমার কোন কাজে লাগবে। তো এইবার বলুন, আমার এই যে দুটো আয়ু রেখা থেকে যে ঊর্ধ্বগামী রেখা উঠেছে, এই দুটো তো ভাগ্য রেখা, তো কত বছর বয়সে তাদের ভাগ্য খুলবে? তার প্রথমটা 30, প্রথমটা 30, হ্যাঁ, পরেরটা 45 বা 50। 50, হ্যাঁ,
আচ্ছা, এটা হচ্ছে অনুমান, তার একটু বেশি কম হতেই পারে, একটু 2-1 বছর বেশি কম হতে পারে, যেহেতু মাঝ বরাবর 60 আর এর মাঝখান হচ্ছে 30, প্রথমটা 30 ঠিক হয়তো হবে, পরেরটা 60 থেকে 10 55 না হলো 49 হলো বা 51 হলো, এর বেশি তো আর আপ ডাউন হবে না, হবে? না আর যখন আমরা স্কেল ধরে করব তখন কিন্তু অ্যাকুরেটটা আমরা বের করে ফেলতে পারবো, পারবো না? হ্যাঁ স্যার আন্দাজে যদি দুর্জয় আচার্য এটাকে 30 এবং পরেরটা 50 বলতে পারে, তো দেখুন এই যে হাত, তো আমি আমার যে আয়ু রেখা বিচার কি এইখান থেকে স্কেল ধরবো স্যার? হ্যাঁ হ্যাঁ ইয়েস, এইখান হাতের থেকে যে পুরুত্ব, হাতের যে হ্যাঁ। পুরুত্ব, আগে থিকনেস বা ঘনত্ব এটা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ ওটাও আমরা আসবো একটু পরে। কেন বুঝতে হবে? কারো হাত বেশি মাংসল, কারো হাত বেশি পাতলা। হ্যাঁ যেমন আমাদের খালেদা ম্যাডামের হাত মনে হয় সম্ভবত মাংসল হবে, এইবার আমাদের কৃষ্ণলাল ভট্টাচার্য উনার হাতও মাংসল হবে সম্ভবত, সুবল মালাকার হাত মাংসল হবে, কিন্তু তন্ময় বাগচির হাত তো নিশ্চয়ই ওই রকম মাংসল হবে না, বা নিরাপদ রায়ের হাত মাংসল হবে না, এমনকি ডেনি সাহার হাত মাংসল হবে না, বা কিশোর কুমারের হাতও কিন্তু মাংসল হবে না। হবে? একরকম হবে সবার হাত? না স্যার না স্যার তো হবে না। এইবার হাতের থিকনেস কত, মানে হাতের পুরুত্ব কত, ধরেন 1/2 ইঞ্চি, বা ধরুন হয়তো 1/2 ইঞ্চির অর্ধেক, বা 1/2 ইঞ্চির 3 ভাগের 2 ভাগ, এরকম একটা কিছু হবে, হবে না? হবে। এইবার হাতের মাঝ বরাবর 6 মিলের করাত দিয়ে ফেলে ফেলুন, 6 মিলে নিয়ে একেবারে সোজা বরাবর দিয়ে হাতটাকে 2 খণ্ড করে ফেলুন, তাহলে কি হলো? থেকে নিয়ে 6 মিলে নিয়ে মাঝ বরাবর ফেলে ফেলবেন, ঠিক মিডিল যে জায়গাটি পড়বে, অর্থাৎ হাতের মিডিল বরাবর 6 মিলে গিয়ে আবার ফেটে বসেন না, শেষ করে মামলায় কেস খাবো আমি, এভাবে দাগ দিন মিডিল বরাবর, এভাবে, আরে বাপরে কারেন্টও নাই, এভাবে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এইবার আমরা যদি এইভাবে প্রতিটা আঙ্গুল বরাবর দাগ দিয়ে একবারে টেনে নিয়ে যাই মিডিল বরাবর, এই দেখেন বোঝা যায়? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ভিডিওতে উল্টে দেখুন, ভাগ্য পাল্টে যাবে। দেখছি স্যার। দেখছেন? আচ্ছা, তো এই যে উল্টে দেখুন মানে যদিও ইউটিউবটা হচ্ছে একটি জোকস, তবে ভিডিওটা করে আমি আনন্দ পেয়েছি আর কি। তো দেখে ভালো লাগছে। উল্টা পাশেও কিন্তু মানে মানুষের ভাগ্য থাকতে পারে, সেটা নিয়ে আমরাও কিন্তু পরবর্তীতে আসবো, অবশ্যই থাকতে পারে, শুধু থাকতে পারে না, অবশ্যই পারে, অনেক কিছু রয়েছে উল্টা পাশে। তো আমরা সাধারণত জানি হাত দেখা মানে হাতের সামনের পাশ দেখা, তো আমরা আগে সামনের পাশ শিখি, তারপরে আমরা পিছন পাশ দেখব যে পিছন পাশ কিভাবে দেখা। তো এই মাঝ বরাবর যে রেখা, এইবার ধরুন আপনার ভাগ্য রেখা মণিবন্ধ থেকে উঠেছে, তো মণিবন্ধ থেকে উঠে একেবারে শনির ক্ষেত্রে গেছে, বা চন্দ্রক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে গেছে, এইবারের বয়স নির্ণয় কিভাবে করতে হবে?
মানে শিরোরেখার নিচের অংশ 60 বছর, শিরোরেখার নিচে যতটুকু থাকবে সেটুকুকে 60 বছর ধরবেন। শিরোরেখার নিচে যে অংশ থাকবে মণিবন্ধ থেকে সেটা 60 বছর। এটাকে এইগুলোই কিন্তু সূত্র, এটা লিখে রাখতে হবে। মানে মণিবন্ধ থেকে বা চন্দ্রক্ষেত্রের থেকে যে রেখা উঠে ভাগ্য রেখা একেবারে শনির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে একেবারে আঙ্গুলের গোড়া পর্যন্ত যাবে, আঙ্গুলের গোড়া পর্যন্ত, কিন্তু আঙ্গুলের ভিতর উঠবে না। তো প্রথম 30 বছর, সরি ভুল হয়ে গেছে 60 বছর না 50 বছর। প্রথম শিরোরেখার নিচের অংশ 50 বছর, 75 বছর, হৃদয় রেখার উপরে হচ্ছে 100 বছর, মানে আঙ্গুলের গোড়া পর্যন্ত। এইবার অনেকের ভাগ্য রেখা কিন্তু এই আঙ্গুলের কর ভেদ করে উঠে যায়, আপনারা দেখেছেন কিনা জানি না, কেউ দেখেছেন যে ভাগ্য রেখা উঠে এই মাঝখানের আঙ্গুলের কর ভেদ করে এমনকি এভাবে উঠে যায়? এমন আমি কোনো হাত দেখেছি কেউ স্যার, দেখেছেন? আমি দেখেছি স্যার। হ্যাঁ, হ্যাঁ দেখেছেন, হ্যাঁ এরকম কিন্তু উঠে যায়। তো এই পরেরটা বিচার করা হবে, আঙ্গুলে যদি ওঠে সেটা 100 থেকে 120 বছর, ওইটা লিখে রাখুন। দেখেছেন? জি স্যার। এইবার মার্শাল রেখা যেটা, ওটারও কিন্তু বয়স ওই একইভাবে হবে, আয়ু রেখার মতো একইভাবে হবে। সলোমন রিং এরও বয়স কিন্তু ওই একইভাবে হবে। শনি বন্ধনীর এটার বয়স কোনো বয়স হবে না, শুক্র বন্ধনীরও কোনো বয়স হবে না। এইবার বিবাহ রেখার কিন্তু বয়স হবে, বিবাহ রেখাটারও বয়স জেনে নিন। বিবাহ রেখা যদি এই হৃদয় রেখার উপর থেকে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার কর পর্যন্ত, এটা হচ্ছে 50 বছর। হৃদয় রেখার উপর থেকে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ার কর পর্যন্ত 50 বছর। এই 50 বছরের মাঝখানে যদি রেখা থাকে তাহলে সেই লোকের বিবাহ রেখা যদি 50-এর মাঝখানে থাকে তাহলে 25 বছরের মধ্যে বিবাহ হবে। যদি এর নিচের অংশে থাকে তাহলে 12.5 বছরে বিবাহ হবে। এইবার উপরের অংশের মাঝখানে যদি থাকে তাহলে 37.5 বছরে গিয়ে বিবাহ হবে, আর তার উপরে গেলে 50 বছর। আর 50-এর পরে যাদের বিবাহ হবে তখন কিন্তু হাত দিয়ে দুইটা এটা রেখা আর থাকলে বিচার কোনটা করা বিচার যাবে না। করব? হ্যাঁ তার দুইটা রেখা থাকলে কোনটা বিচার করব? হ্যাঁ সেটাও আসবো, সেটাও আসবো। আর প্রথমেই তো বলেছি বিবাহ রেখায় একের অধিক 2-3টি থাকতে পারে। আপনারা যার যার মনে আসবে সেই সেই প্রশ্ন লিখবেন সব সময়, সেই প্রশ্নের তো উত্তর আমি দিবই। তো আমরা এটাকে 4 ভাগে ভাগ করলাম, 12.5 বছর করে এক এক ভাগ। তো এইবার প্রশ্ন হচ্ছে প্রথম 12.5 বছরে তো আর মানুষ বিবাহ করবে না, 12 বছরে আর কি করবে, কি বিবাহ করবে? কিন্তু এক সময় কিন্তু বিবাহ হতো, যখন এই জ্যোতিষশাস্ত্রের আবির্ভাব বা এই হস্তরেখা বিচার যখন আসছে, এই সামান্য যদি বেশি না 50 বছর আগে যদি আমরা যাই, 50ও লাগে না মনে হয়, 30 আর হ্যাঁ 50, মানে স্বাধীনতার আগে যদি যাই, বাংলাদেশ স্বাধীনতার আগে, তো মেয়েদের 11-12 বছর 10 বছরের মধ্যে বিবাহ হতো না? স্বপন চক্রবর্তী বলুন তো, আর কৃষ্ণলাল ভট্টাচার্য, আপনারাই বলতে পারবেন, হতো? হতো। হ্যাঁ আপনারা দেখেছেন না আপনাদের ছোটবেলায়? হ্যাঁ দেখেছি স্যার। হ্যাঁ এই তো সেটা হতো। এখন অবশ্য দেশ উন্নত হয়েছে, বিশ্ব উন্নত হয়েছে, এমনকি জাতি উন্নত হয়েছে, তো মানব জাতি, হ্যাঁ তো এই উন্নত হওয়ার কারণে
ছেলে আর মেয়ের কোনো ভেদাভেদ নেই। এই কি এদিকে আসা, এটা চলে গেছে আবার। হ্যাঁ, তো একটি মেয়েও কিন্তু একটি ছেলের থেকে অনেক বেশি উপার্জন করছে। আসবে আমার এখানে একটি মেয়ের সঙ্গে পরিচয় আছে, সে কিন্তু ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান বাংলাদেশি মূলত, এখন ইন্ডিয়াতে থাকেন। তো ইন্ডিয়াতে থাকতে থাকতে সে ইন্ডিয়ায় পড়াশোনা করেছে, তার বাবা মারা গেছে 2 বছর আগে। ইন্ডিয়ায় পড়াশোনা করে সে কিন্তু এখন গুগলের বড় মাপের চাকরি করছে। তার বাবা হচ্ছে রড ব্যবসায়ী, বাংলাদেশে থাকতে চাউলের ব্যবসায়ী ছিলেন। তো বাংলাদেশে উনি চাউলের ব্যবসা করতেন ওই যে তন্ময় বাগচিদের বাড়ির পাশে নীলফামারী। নীলফামারীতে জেল কুন্ডু অ্যান্ড সন্স নামে একটি চাউলের মিল ছিল। জেল কুন্ডু বিখ্যাত স্যার। জানেন? হ্যাঁ স্যার, বিখ্যাত একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, বিখ্যাত চাউলের ব্যবসায়ী। এইবার জেল কুন্ডু অ্যান্ড সন্স ওনরা ভারতে গিয়ে ওই জেল কুন্ডু অ্যান্ড সন্স নামে টাটা রডের ডিলার নিলেন। সেই টাটা রডের ডিলার নিয়ে রড ব্যবসায়ী হিসেবে ভারতের মধ্যেও কিন্তু ওনরা পুরস্কৃত হয়েছে। এইবার ওনার তিনটি মেয়ে, বড় মেয়ে মানে নর্মাল ডিগ্রি পাস করেছে, মেজো মেয়ে কোথা থেকে যেন ভারতের মুম্বাই বা দিল্লি থেকে কোথা থেকে ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে সে কিন্তু এখন গুগলে চাকরি করছে। এবং তার পার মান্থ যে বেতন, সে বেতন বাবা 1 মাসে উপার্জন করতে পারেনি, অথচ এত বড় ব্যবসায়ী উনি ছিলেন। জেল কুন্ডু অ্যান্ড সন্স বড় ব্যবসায়ী, তার বাবাও সেই রকম ব্যবসায়ী, চাউলের মিল টিল সহ। আর ওদিকে টাটায় ভারতবর্ষে, যেখানে রড ব্যবসায়ী হিসাবে ভারতবর্ষের প্রথম হয়তো 50 জনের একজন পুরস্কৃত হয়েছে, তো যেখানে 27টা রাজ্যে হয়তো 2 জন করে এক একটা রাজ্যে পুরস্কৃত হয়েছে, তো উনি তার সেই পুরস্কৃত ব্যক্তি। তো সেই ব্যক্তির ব্যবসার সমান, মানে 1 মাসের উপার্জনের সমান হয়তো মানে তার বেতন এরকম হতে পারে। তো আমাকে বলে এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে গর্ব করার মতো। তো এখন মেয়েরা কোনো অংশে কিন্তু পিছিয়ে নেই, মেয়েরাও জগতের বুকে অনেক কিছু করে দেখাচ্ছে বা দেশ শাসনও করছে, আবার দেশ আন্দোলন করে দেশ দখলও করছে। অর্থাৎ এখন ঘোড়ার পিঠে কিন্তু শুধু ছেলেরাই ওঠে না, মেয়েরাও কিন্তু ঘোড়ায় চড়ে। তো যাই হোক, আমরা ওদিক থেকে চলে আসি। এবার তাহলে কোন রেখার কিন্তু আমাদের আর বয়স বিচার করার বাকি থাকলো না, থাকলো নাকি? কোন রেখা থাকলো? দেখুন মনে পড়ে কিনা। বিবাহ রেখাটা যেটা বললেন, হৃদয় রেখার গোড়াটা যত নিচেই হোক, সেটার কি বিচার 50 বছর করা হবে স্যার? আর কনিষ্ঠাঙ্গুলের গোড়ার কর, এখানে যে ফাঁকাটা থাকবে ওই ফাঁকাটাকে 50 বছর ধরা হবে স্যার। আমি আপনার এখানে একটি প্রশ্ন আছে, আপনারা কিন্তু সেই প্রশ্নটি করেননি। প্রথমেই বলেছিলাম যে যাদের শিরোরেখা এবং আয়ু রেখা আছে, এটাকে শিরোরেখা ধরবো না হৃদয় রেখা ধরবো, আর তার ক্ষেত্রে বিবাহের বিচার, ওখানে বিবাহ রেখার বিচারটা কিভাবে হবে, এই প্রশ্নটি কিন্তু আপনারা কেউ করেননি। প্রথমে কিন্তু আমি একেই দুটি হাত এগিয়ে রেখেছিলাম, কিন্তু আপনারা কেউ সেই প্রশ্নের কাছে যাননি। দেখেন এই মাত্র দুটি রেখা আছে, এমন হাত যদি কেউ দেখেছেন, বিশেষ করে যারা সৈন্য ডিপার্টমেন্টে চাকরি করেন, হতে পারে বিমান বাহিনী, হতে পারে সেনাবাহিনী, হতে পারে বিজেপি বা পুলিশ, মানে প্রশাসন ডিপার্টমেন্টের যে কোনো কর্ম, অর্থাৎ রাষ্ট্রের নিয়ন্ত্রণ যারা রাখেন, তাদের হাতে এই ধরনের রেখা থাকতে দেখা যায়। অর্থাৎ মঙ্গলের তেজ, সেনাপতি সুলভ তেজস্বিতা তাদের মধ্যে থাকে, তারা নামজাদা সৈন্য বা সেনাপতি হয়ে থাকে, তারা এই সৈন্য ডিপার্টমেন্টে কাজ করে প্রচুর মানে পদোন্নতি টতি পেয়ে মোটামুটি স্বনামধন্য হয়। আবার সাধারণভাবে যদি থাকে, তাহলে তাদের রাগ, জেদ, ক্রোধ, অহংকার এত বেশি থাকে যে তারা যেন মুহূর্তের মধ্যে দুনিয়াকে স্তব্ধ করে দেবে বা দুনিয়াকে গিলে খেয়ে ফেলবে, এমন ক্রোধ জেদ কিন্তু তাদের থাকে। তো এইবার এই রেখাটিকে আমরা কোন রেখা ধরবো?
এটা না ধরতে পারতেছি হৃদয় রেখা, না পারছি শিরোরেখা, কিন্তু এটি শিরোরেখা বলেই গণ্য হবে, এটা হৃদয় রেখা বলে গণ্য হবে না। এইবার প্রশ্ন আপনাদের যে এই হাতের লোকের কি হৃদয় নেই? এই লোকের কি আবেগ নেই? এই লোক কখনো কি কাঁদে না? সে ধরুন দিনে ফায়ার করে 500 লোককে মেরে ফেলতেছে, 5,000 লোককে মেরে ফেলতেছে, যেমন জর্জ ডব্লিউ বুশ বা জর্জ বুশ ইরাকে যুদ্ধ চালাইয়ে বিমান দিয়ে মানে ক্লাস্টার বোমা মেরে মেরে একবারে হাজার হাজার লোক মেরেছে। এমনকি হিরোশিমা নাগাসাকির যে বোমা মেরেছে সেই বোমা মেরে একবারে ৭৫,০০০ লোক মেরেছে বা ৮০,০০০ লোক মেরেছে। তাহলে তাদের কি হৃদয় নেই? তাহলে ওই দুইজন বুশ, তারপরে হচ্ছে হিরোশিমা বোমা মেরেছেন ওই প্রেসিডেন্টের নাম কি কেউ বলতে পারবেন? হিটলার। উনি তো জার্মানির প্রেসিডেন্ট। স্যার নাগাসাকি যে ও তো জার্মানের, আমেরিকা মেরেছিল তো জাপানে। জাপানের হিরোশিমা নাগাসাকিতে বোমা মারে তো আমেরিকা, রুজভেল্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। প্রেসিডেন্ট রুজভেল্ট। এইবার সেই কাঁদেনি, এতদিন আনন্দ উল্লাস করেছে, না রক্ত দিয়ে গোসল করেছে, না রক্ত দিয়েছে, কি করেছে? বিজয়ের আনন্দ। হ্যাঁ স্যার, ওই যুদ্ধে জয়লাভ করছে এই বোমার মাধ্যমে। কোনো দিন হতে পারে না যে ব্যক্তি প্রতিশোধ নিতে পারে সে ব্যক্তি ওই প্রতিশোধের আগুনে দগ্ধও কিন্তু হয়। অর্থাৎ যে দেখেন উনি দিনের বেলায় বিজয় উল্লাস করেছে এই পারে না। মানুষ যেহেতু মান আর হুঁশ থাকবে, মান আর হুঁশ থাকলে মানুষ হবে। তো মানুষ থাকলে তার মন থাকবে, আর মন থাকলে তার অবশ্যই হৃদয় থাকবে, তা না হলে সে মানুষ হবে না। তো তার হৃদয় থাকবে। তো ইনার হৃদয় কিভাবে বিচার করব আমরা? এই ব্যক্তির হৃদয় কিভাবে বিচার করব এটি একটু নোট করে রাখেন। এই বিচারের ক্ষেত্রে আমাদের বুধ আর শুক্রকে নিয়ে তারপরে এই বিচারটা করতে হবে। এটাও একটা প্রশ্ন করে রাখুন যে যার হৃদয় রেখা নেই তার হৃদয় আছে কি নেই, এটি কি থেকে বিচার করা হবে? এইবার আরেকটি বলবো যে ইনার তাহলে বিবাহ রেখা এখানে কি 50 বছর ধরবো নাকি এখানে একটু বাড়িয়ে 75 বছর ধরবো? এটা কিন্তু এখানে তো হৃদয় রেখার উপরে সূত্র তো বলছে হৃদয় রেখার উপরে কনিষ্ঠ আঙ্গুলের গোড়া পর্যন্ত বিবাহের 50 বছর সময়। তো এখানে তো হৃদয় রেখা নেই, এটা শিরোরেখা। তাহলে এখানে আমরা বিবাহ রেখার বিচার কত বছরে বিবাহ হবে কিভাবে বিচার করব? এটি একটি সঙ্গে সঙ্গে রেখা থাকবে যে শিরোরেখাটি আছে অর্থাৎ 12 বছর, 12 বছরকে বাদ দিতে হবে, বাদ দিয়ে পরের অংশকে 50 বছর ধরতে হবে। তার মানে এই অংশকে 62 বছর ধরতে হবে। বছর ভালো করে লিখে নিন, এটা কিন্তু জীবনে লাগবে অনেকবার, জীবনে অবশ্যই লাগবে। এইবার 62 বছরে প্রথম 12 বছর বাদ তো 12 বছরকে আমরা এই করতে পারি 5 ভাগের 1 ভাগ করলে
লিখে রাখতে হবে এখানে যে প্রথম শিরোরেখা থেকে প্রথম 12 বছর অর্থাৎ এক যুগ বাদ দিয়ে যে অংশটা থাকবে সেই অংশকে 50 বছর ধরা হবে। তাহলে দাঁড়াই আচ্ছা স্যার, আপনার হ্যাঁ। যে হস্তরেখায় ভাগ্য রহস্য বইয়ে আবার দেখলাম এই সম্পূর্ণটাকে না, 80 বছর যদি ধরেছিলেন। ধরে থাকি তো ওটা বাদ দিয়ে দেন। তাহলে কি স্যার সময় 116 পৃষ্ঠা স্যার, এটা 80 বছর ছিল। ওটা বাদ দিন। এখন আপনি 62 বছর। না না, ওই একটা কথা বলছি স্যার, এক নাম্বার হাতের মধ্যে 50 ধরেছেন না, এই সম্পূর্ণ জায়গাটাকে 80 ধরেছিল। এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা বাদ দিন। আপনি এটা এখন কি 50 ধরবো? এখনকার সূত্রে আসুন। আচ্ছা আচ্ছা। রদ বদল সব সময়ের জন্য, দুনিয়া বদল হচ্ছে, তো এখনকার পরিবেশে আসতে হবে আমাদের। ঠিক আছে, এই জন্য বলেছি আমাদের বইয়ের প্রয়োজন হবে না। ওই গ্রন্থ যখন লিখেছিলাম তখন দেখা যাচ্ছে কি যে অনেক সহায়ক গ্রন্থের সহযোগিতা নিয়েছিলাম। তো এই সহযোগিতা নিতে গিয়ে তারপরে দেখেছি যে হ্যাঁ অনেক কিছু ওই যা লিখে গেছে সেই অনুযায়ী যে যা নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যারের সঙ্গেও কিন্তু তর্ক বিতর্ক হয় আমার অনেক ক্লাসে, আপনারা দেখবেন যে হ্যাঁ মুনি ঋষিরা বলে গেছেন, আমরা ওইটা মানতে চাই না অনেক সময়। তো এই জন্য আমরা ওইটা যাব না, যার জন্য আপনারা বই বিভিন্ন ক্লাসে যেটা জানবে না করে বাস্তবে প্রতিনিধিত হবে এমন কিছু জানবে। যেতে পারে স্যার, ও স্যার, হ্যাঁ এখন এসে এই বয়সে এসে হাতের রেখা কি বেশি আছে নাকি যে দেখতে যাচ্ছে যে কি হবে? আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল আমার। এইবার স্বপন চক্রবর্তী বাবুর বয়স আর আমাদের রেলমন্ত্রীর বয়স কি দুজনের বয়স কার বেশি হবে? মাননীয় রেলমন্ত্রীর বয়স বেশি হবে না আমাদের স্বপন চক্রবর্তী বাবুর বয়স বেশি হবে? অবশ্যই ভাবতে পারবেন। চক্রবর্তী মানুষ, ব্রাহ্মণ মানুষ, অনেকাই বিয়ে পড়াতে পড়াতে যে শুক্রের ক্ষেত্রে একাধিক ঊর্ধ্বগামী লম্বা লম্বা রেখা, স্যার ওইগুলোকে আমরা কি বলবো? এই যে প্রথমে আপনি শুনছেন না যে প্রথম শুক্রের ক্ষেত্রে অর্ধেক অংশ হচ্ছে ভাই বোন বিচার করা হবে। এই শুক্রের অংশকে অর্ধেক ভাগ করে যে ঊর্ধ্বগামী রেখা থাকবে এগুলো ভাই বোন, এবং এই অর্ধেক অংশের উপরের অংশে যে রেখা থাকবে এটাকে প্রভাব রেখা বলা হবে। এটা নোট করেননি আপনি মনে হয়? আচ্ছা স্যার, অনেকের এইবার ভাই বোন কয়জন হবে, কিভাবে হবে, এগুলো নিয়ে প্রতিটা ব্যাখ্যা করা হবে আজকে। ওই যে যেগুলো আপনারা প্রশ্ন লিখে রাখলেন, যখন এক একটা রেখা নিয়ে ক্লাস হবে সেই রেখা সম্বলিত যত রকমের প্রশ্ন আছে সেই প্রশ্ন আপনারা সেই দিনে করতে পারবেন। যার যেদিন আয়ু রেখার ক্লাস হবে, যার আয়ু রেখা ভাঙা আছে, যার আয়ু রেখা কাটা আছে, আয়ু রেখার উপরে জব আছে, আয়ু রেখার উপরে তিল আছে, এরকম সকল প্রশ্ন আপনারা করতে পারবেন। যেদিন শিরোরেখার ক্লাস হবে সেদিন শিরোরেখা যার ভাঙা আছে, দুটি শিরোরেখা আছে, শিরোরেখার কোনো ডাল রেখা বেরিয়ে গিয়ে হয়তো দেখা যাচ্ছে চন্দ্রের ক্ষেত্রে আসছে, বা কোনো রেখা উঠে গিয়ে বুধের ক্ষেত্রে গেছে, এইরকম হয়েছে। আপনাদের যার যেমন হবে ওই রেখা সম্পর্কিত সকল প্রশ্ন আপনারা করবেন, তার উত্তর পাবেন। আবার হৃদয় রেখার দিনেও কিন্তু ওই হৃদয় রেখায় তিল থাকুক, জব থাকুক, হৃদয় রেখার
শাখা গিয়ে দ্বিখণ্ডিত হয়ে যাক, যেটাকে আমরা 75-এর পরের অংশ বলেছি। এইবার দ্বিখণ্ডিত হয়ে বেরিয়ে গেল, বা কোনোটা উপরের দিকে গেল, বা নিচে গিয়ে রাহুর ক্ষেত্রে গেল, ছোট ছোট ঊর্ধ্বগামী রেখা থাকলো, বা নিচে করাতের মতো রেখা হলো। এই সমস্ত থাকলে কি হবে, কত বছর বয়সে কি হবে, এইভাবে ব্যাখ্যা করে দিতে হবে। তো যখন আপনারা এইভাবে ব্যাখ্যা পাবেন, তখন কিন্তু ওই রেখা রিলেটেড যত রকমের প্রশ্ন আছে যার যার হাতের সঙ্গে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারবেন স্যার আপনার এবং তার উত্তর দেওয়া হবে। বক্তৃতার দ্বিতীয় যে আজকে হচ্ছে আমরা সিস্টেমের মধ্যে কেবল আসলাম। হ্যাঁ, হাতে কিন্তু এই মাত্র দুটো ক্লাস। এটি হচ্ছে আমরা গ্রহক্ষেত্র চিনেছিলাম, চিনে সেই গ্রহ কিভাবে শুভ আর অশুভকে কি থাকতে এসেছিলাম। আজকে হচ্ছে আমরা শুধুমাত্র রেখা বলেছি, রেখার কোন বয়সে কি হতে পারে এটা সামনের ক্লাস থেকে আমরা জানবো যে এই হাতের রেখা কিভাবে মানুষের ভাগ্য নির্ণয় করা হয় হাত দেখে। আমাদের হলে হাতের রেখায় ক্লাস হলে আমরা হাত দেখা শিখাই, হাত দেখা দেখে কিছু কথা বলতে পারবো। নিউমারোলজিতেও 10টা ক্লাসেই পারবো, তারপরে যাবে সব রিভিশন, তারপরে যাবে কেমন প্রেডিকশন কিভাবে করতে হয়। এমনকি এই কেমিস্ট্রি তো প্রথম 9-10টা ক্লাস যাওয়ার পরে প্রেডিকশন কিভাবে করতে হয় নিয়ে আসবো, এক এক এবং একটি জন্মছক, যার হাত আনা হবে তার জন্মছকটি আনা হবে। এইবার হাতের সঙ্গে জন্মছকের কিভাবে মিল করা যায়। এইবার জন্মছক নেই, সে ব্যক্তির গোচর প্ল্যানেটের সঙ্গে হাত কিভাবে মেলানো যায়, এভাবে কম একটু জেনে নি, তবেই না কিন্তু আমরা ওই জায়গায় গিয়ে সফল হতে পারবো। আপনারা ভাববেন না যে স্যার 10টা ক্লাস করায় হাত দেখা শিখায় আমাদের বিদায় দিয়ে দিচ্ছে, তা কিন্তু নয়। এই 10টি ক্লাসে বা নিউমারোলজির 1 থেকে সংখ্যা 9 পর্যন্ত শেখার পরেও নিউমারোলজির ক্লাস হবে, কিন্তু সেটি হচ্ছে নিউমারোলজি জন্ম তারিখ এবং ধরেন নাম বা হরোস্কোপ দিয়ে কিভাবে আমরা বিচার করব, তখন হচ্ছে বিচার পদ্ধতি। আপনারা অর্থাৎ এর ভিতর আপনারা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতেও ঠিক হরোস্কোপটা এদের প্রেসিডেন্ট স্যার যখন লুসুগ্রিড নিয়ে এগিয়ে আসবেন, সব দিক থেকে যখন এগিয়ে আসবে তখন কিন্তু আপনারা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমারোলজি, আপনার লুসুগ্রিড সবগুলোকে একসঙ্গে, এমনকি কৃষ্ণমূর্তি পদ্ধতি মানে কেপি, এই সবগুলোকে একসঙ্গে কিভাবে বিচার করা হয়, তারপরে হবে শুধু ফলিত জ্যোতিষ মানে বিচার পদ্ধতি। এই বিচার পদ্ধতি তখন চলতে থাকবে, তখনই আপনারা বিচার করা আরম্ভ করে দিবেন। স্যার নমস্কার স্যার। স্যার প্রেসিডেন্ট সাহেব, মানে আপনাকে সালাম জানাই, আমি একটু বেরিয়ে যাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, আপনার বাসায় পেশেন্ট আছে, ঠিক আছে আপনি যান। নমস্কার। আপনার আজকে আপনার একজন মানে ছাত্র জয়েন করছেন বরিশালের পরিচিত হন। অমিত আচার্য, হ্যাঁ কেমন আছেন? অমিত কথা বলো। অমিত আচার্য শুনতে পাচ্ছেন? অমিত আচার্য, অমিত বাবু কি শুনতে পাচ্ছেন? ওর মনে হয় সাউন্ডে কোনো ডিস্টার্ব আছে, ওই যে হাত জায়গায় রাখছে। আচ্ছা, মাস্ক পরার প্রয়োজন নেই, কেননা ঘরে বসেই তো ক্লাস হচ্ছে, এখানে মাস্ক পরার প্রয়োজন নেই। যাক, খুব ভালো। তো আপনি পরিচয় দিয়ে দেন যে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির বরিশাল বিভাগীয় শাখার মাননীয় প্রেসিডেন্ট উত্তম কুমার আচার্যর একমাত্র পুত্র নাকি? এই একমাত্র পুত্র, আর যদি বিয়ে করে আর হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, একমাত্র পুত্র অমিত আচার্য। আচ্ছা, লেখাপড়া কোন পর্যন্ত করেছে আপনি জানেন? ও অনার্স মাস্টার শেষ করছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ফর্ম হাতে আসেনি আমার হাতে কিন্তু এখনো। না না, ওর সাথে ওর ওয়াইফও ভর্তি হবে, আর ওয়াইফও মানে গ্রাজুয়েশন কমপ্লিট করলো,
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটু কথা বলি স্যার, নমস্কার। হ্যাঁ বলুন, আর কারো কিছু জানার আছে? আর 5 মিনিট স্যার, সময় আছে আপনাদের জন্য, বলেন। আমি একটু স্যার জানতে চাচ্ছি, বিবাহ রেখাটা যদি নিম্নগামী হয়ে হৃদয় রেখাকে স্পর্শ করে, শোনা যায়নি কিন্তু, আরেকটু জোরে বলুন। যদি বিবাহ রেখা বেঁকে গিয়ে হৃদয় রেখাকে স্পর্শ করে, তাহলে কি বোঝায়? আমরা আজকে বক্সের লাইনই লাগাইনি, তারা শোনা যাবে কি? আর শেষ সময় আর লাগিয়ে করবো কি? আমাদের মাথায় আজকে কাজ করে নাই, আমরা বক্সের লাইনই দিই নাই। আচ্ছা, লাইন ছাড়া তো ভালোই শোনা গেল, কিন্তু ওই যে ভদ্রলোক প্রশ্ন করলো ওনার নাম কি? হ্যাঁ বলেন ওনার তো এবার, নাম নাই তো। বলেন। স্যার, বিবাহ রেখা বেঁকে গিয়ে যদি হৃদয় রেখাকে স্পর্শ করে, তাহলে কি বোঝা যায়? বিবাহ রেখা বেঁকে গিয়ে নিম্নগামী হয়ে যদি হৃদয় রেখাকে স্পর্শ করে, হ্যাঁ স্পর্শ করে, এটা অবশ্যই খারাপ কিছু হয়। দেখা গেল অকালে তার বিপরীত লিঙ্গের লোক মারা যেতে পারে। যে ব্যক্তি স্পর্শ করবে সেইটা কত বছর বয়সে যেতে পারে, ওই বছর বয়সে তার হয়তো দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটতে পারে বা চিরস্থায়ী বিচ্ছেদ ঘটতে পারে, এমনকি বা ঘাতক কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে মানে মৃত্যু সম পর্যায়ে চলে যেতে পারে। এটা অবশ্যই নেগেটিভ ফল দেয়। তো ওই ফলিত যখন যাব আমরা, তখন কিন্তু এর যে কত বছর বয়সে কোন জায়গায় গিয়ে ঘটেছে, কেন আজকে হৃদয় রেখার বয়স নিলাম, এই বিবাহ রেখাটি বাঁকা হয়ে যদি ধরেন এই প্রথম ভাগের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে এই, অথবা বিবাহ রেখাটি গিয়ে দ্বিতীয় ভাগে গিয়ে হৃদয় রেখায় মিশলো, তাহলে কত বছর বয়সে তার স্ত্রী অসুস্থ হবে বা স্বামী অসুস্থ হবে, বা কত বছর বয়সে তার বিচ্ছেদ হবে, বা কত বছর বয়সে দুনিয়া থেকে তাকে নিয়ে যাবে, এগুলো জানার জন্যই কিন্তু আমরা এই পথ আজকে অবলম্বন করলাম। অর্থাৎ আজকের ক্লাস কিন্তু সারা জীবন মনে রাখতে হবে, এটা একেবারে মুখস্থ থাকতে হবে। এই ক্লাসের পরে যখন ভিডিও ছাড়া হবে, সবার প্রতি সবিনয় অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটা একাধিকবার দেখবেন। আপনারা যতটাই লিখে রেখেছেন, লিখে রাখার থেকে যেহেতু মানব মস্তিষ্কে শ্রবণ শক্তি বেশি কার্যকরী, তো আপনারা আরেকবার একটু শুনে নিলে তখন এটা দেখা যাচ্ছে একেবারে সারা জীবন মনের সঙ্গে গেঁথে থাকবে। আর গেঁথে থাকলে আরেকটি প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার, আমার আরেকটি প্রশ্ন আছে। হ্যাঁ, বিবাহ রেখা যদি রবি রেখাকে ক্রস করে, হ্যাঁ, তাহলে এটা থেকে কি বোঝা যায়? দেখেন এটাও কিন্তু সেই ফলাদেশে চলে যাচ্ছে। অনেকেই প্রশ্ন করতে পারে, কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না। আজকের প্রশ্ন হচ্ছে সব বয়স মানে যেদিন যে ক্লাস হবে সেই রিলেটেড প্রশ্ন করতে হবে। তাহলে বিবাহ রেখার দিন কি জানবেন, যেদিন ওই ক্লাস হবে। বিবাহ রেখা রবি রেখাকে কেটে যদি বেরিয়ে যায়, রবি রেখাকে টাচ করলে তাদের ধনী ঘরে বিবাহ হয়। এইবার কেটে বেরিয়ে গেলে ধনী প্রতিপত্তিপূর্ণ ঘরে বিবাহ হওয়া সত্ত্বেও সেখানে অশান্তির অনল জ্বলে ওঠে এবং ঘরে আগুন জ্বলতে আরম্ভ করে দেয়। স্যার, একটা মানে চন্দ্রক্ষেত্র থেকে যে রেখাটা মানে ওই আয়ু রেখার দিকে গেছে, সেটাই কি ভ্রমণ রেখা? হ্যাঁ, একটি রেখা কিন্তু আপনারা জানেননি, দ্রুত এই রেখাটি একটু লিখে নিন। একটি রেখা কিন্তু বাদ পড়ে গেছে, সন্তান রেখা। হ্যাঁ, সন্তান রেখাটা আছে। না না, সন্তান রেখা নয়। সন্তান রেখা কয়েক জায়গা থেকে দেখানো হবে, এই জন্য সন্তান রেখা নয়। এই ধনুকের মতো এইভাবে যে রেখাটি থাকে, বুধের ক্ষেত্রের নিচে মানে হৃদয় রেখার গোড়ায়, হৃদয় রেখার গোড়া থেকে এবং চন্দ্র ক্ষেত্রের মাঝ বরাবর পর্যন্ত ধনুকের মতো বাইরের দিকে বাঁকা রেখা থাকতে পারে, অনেকের হাতে দেখা যায়। এই রেখাটি যদি হাতে থাকে তাহলে সে ব্যক্তি নামজাদা জ্যোতিষ হবে, নামজাদা গবেষক হবে, নামজাদা হোমিওপ্যাথ ডাক্তার হবে, যেমন হ্যানিম্যান বা ধরুন আপনার ওই যেমন ব্যানার্জি, তারপরে হাসান সাহেব, এনাদের নাম আপনারা শুনেছেন কিনা জানি না, যদি শুনে থাকেন, যে হাওড়াতে এক ডাক্তার ছিলেন হাসান,
হাসান সাহেব স্যার মাপ দেখে রোগ নির্ণয় করতেন, ক্যান্সার ছাড়া ট্রিটমেন্ট করতেন না। পিকে স্যার, ব্যানার্জি, হ্যাঁ স্যার এই রেখাটা কি দৈব বা ঐশ্বরিক হ্যাঁ, রেখা বলা দৈব হয়? রেখা, দৈব রেখা, দৈব রেখা। এটা দৈব শক্তি সম্পন্ন হয় বা মানুষকে স্পিরিচুয়াল পাওয়ারে, যেটা আমরা মানে ঐশ্বরিক শক্তি বলি, হ্যাঁ ঐশ্বরিক শক্তি বা সৃষ্টিকর্তার তরফ থেকে যেটা আসে যে সেটাই শক্তিটা আসে। এইটা দৈব রেখা। হ্যাঁ, ইয়েস। তো আমাদের বিদায় নেওয়ার পালা কিন্তু এসে গেছে, আমি বিদায় নিচ্ছি এবং এখনই শুরু করবেন আমাদের মাননীয় স্যার আমার প্রেসিডেন্ট স্যার। লাস্ট প্রশ্ন স্যার, হ্যাঁ বলেন। সর্বশেষ প্রশ্ন। হ্যাঁ, বিবাহ রেখাটা যদি ঊর্ধ্বগামী মানে বেঁকে গিয়ে ধনুকের মতো রবির ক্ষেত্রের উপরের দিকে উঠে যায়, ওটা স্যার কি হয়? হ্যাঁ, এইখানে কিন্তু আরেকটা ব্যাপার ওখানে রয়েছে, এখানে ওই চর অগ্নি পৃথি জলের মতো চলে আসতে হবে। এটা দুর্জয় আচার্য উত্তর দিতে পারবে ভালো মনে হয়। তখন কিন্তু দেখা যাচ্ছে, শুনি নাই আর কি স্যার। ও শোনেন নাই, আচ্ছা যাই হোক, উত্তরটা দিয়েই দিই তাহলে, যে রবির ক্ষেত্রে উপরে যদি ধাবিত হয় বিবাহ রেখা, যেসব মানুষ আছে না, যে অনেকে অভিমান বশত গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বেলে দেয় বা ধরেন নিজের গায়ে নিজে আঘাত করে, এইরকম পর্যায়ে কিন্তু যেতে পারে। মানে জীবন সাথী বা জীবন সঙ্গীর উপর অভিমান করে যারা এই ধরনের কাজ করে, এইরকম হতে পারে। তো আপনারা ভালো থাকুন, এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও যার যার মতো সাবধানে থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে এখনকার ক্লাস এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করছি। রাত্রে আবার দেখা হতে পারে, রাত্রে ক্লাস নেবেন আমাদের প্রিন্সিপাল স্যার। সেই সঙ্গে আমি যদি পৌঁছে পারি, আমি ঢাকায় রওনা দিচ্ছি, যদি পৌঁছে পারি তাহলে আমি থাকবো, না থাকলে রাস্তায় থাকলেও আমি হয়তো ক্লাসে যোগদান করে থাকবো। হয়তো আমি সেই অনুযায়ী আপনাদের পরিপূর্ণ উত্তর হয়তো দিতে পারবো কিনা আজকে সন্দেহ, তবে ক্লাসে থাকার চেষ্টা করব। প্রেসিডেন্ট স্যার তাহলে আমি চলে আসুন। হ্যাঁ চলে চলে আসছি, আসুন। এই তো এখন রওনা দিব। তো ভালো থাকুন সবাই, শুভ নমস্কার। নমস্কার স্যার। নমস্কার স্যার।